আকাশবাণী কলকাতা। এবার শুনবেন করোনা সংক্রমণ ও তার প্রতিকার নিয়ে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান করোনা ক্লিনিক। আজকের অতিথি ধাত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর সুপর্ণা ব্যানার্জি। সাক্ষাৎকার নিচ্ছেন অগ্নিবীণ চট্টোপাধ্যায়। ডক্টর ব্যানার্জি, করোনা ক্লিনিকে আপনাকে স্বাগত। একটা কথা শোনা যাচ্ছে যে কোভিড-19 সংক্রমণের বিপদ মহিলাদের ক্ষেত্রে কিছুটা হলেও কম। এর কি কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে? থাকলে সেটা কি? হ্যাঁ, বৈজ্ঞানিক ভিত্তি মানে বিভিন্ন রকম ভাবে লোকে এক্সপ্লেন করার চেষ্টা করছে। এখন করোনার ব্যাপারটা হচ্ছে ভাইরাসটা যেইভাবে বডিকে অ্যাটাক করছে তার মধ্যে একটা রিসেপ্টরের নাম বারবার উঠে আসছে, সেটাকে বলা হচ্ছে এস রিসেপ্টর। হ্যাঁ, এসিই, এস রিসেপ্টর, ঠিক আছে? আচ্ছা। তো এই রিসেপ্টরের ভ্যারিয়েশন হয়তো কিছু না কিছু থাকবে। বা এর ধরুন সমস্ত রিসেপ্টরে আমাদের বডিতে আমরা বলি আপ রেগুলেশন হয়, ডাউন রেগুলেশন হয়। যখন নাম্বার বাড়ে তাকে বলে আপ রেগুলেশন, নাম্বার কমে তাকে বলে ডাউন রেগুলেশন। এবার ধরুন এথনিসিটির বেসিসে বা যার অসুস্থতা আছে, যেমন ডায়াবেটিস রোগীরা বেশি কিছু আরো এফেক্টেড হচ্ছে, এই সবকিছুর উপর এইটাতে এখন নতুন, সেই জন্য সব রিসার্চটা এখনো পর্যন্ত আমাদের হাতে নেই। তবে ডেফিনেটলি একটা রিজন আছে যে হয়তো ফিমেলদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই রিসেপ্টর যে যে জায়গায় যেরকম মেলদের কনসেন্ট্রেশন থাকে সেই রিসেপ্টরের কনসেন্ট্রেশন হয়তো ফিমেলের ক্ষেত্রে ডিফারেন্ট। সেই ক্ষেত্রে ফিমেল হরমোন ইস্ট্রোজেন প্রজেস্টেরনকেও দায়ী করা হচ্ছে যে যেহেতু এটা বেশি থাকে বডিতে ফিমেলের, এবার অ্যাটলিস্ট রিপ্রোডাক্টিভ এজে, সেই জন্য ইয়াং ফিমেলদের হয়তো সেই হরমোনের ইফেক্টে এস ইনহিবিটরটা, এস রিসেপ্টরটা কম থাকছে, তার জন্য তারা এইভাবে এফেক্টেড হচ্ছে না। সংক্রমণ কথাটি এখন মানুষের আতঙ্কে একটা নতুন মাত্রা এনে দিয়েছে। তো ধাত্রীরোগে যারা ভুগছেন তাদের ক্ষেত্রে বাড়তি বিপদ কতটা? মানে যারা অলরেডি প্রেগনেন্ট তাদের জন্য বিপদ বলতে তারা একটা সুবিধা তাদের হচ্ছে তারা ইয়াং ফিমেল, তো তাদের ক্ষেত্রে মরার চান্স ফ্রম কোভিড যদি বলেন তাহলে সেক্ষেত্রে কমই। কিন্তু তাদের মধ্যেও আছে কিছু যারা কোমরবিডিটিতে ভুগছে, যেমন প্রেগনেন্সিতে অনেকেই আছে যারা অলরেডি ডায়াবেটিস, অনেকের হার্ট ডিজিজ আছে, এই গ্রুপটা কিন্তু অন্যরকম হয়ে গেল। তাদের এমনিতেই প্রেগনেন্সিতে রিস্ক বেশি ছিল, যেমন কিডনি এফেক্টেড হওয়ার রিস্ক বেশি, হার্টের ডেলিভারির সময় যাদের হার্টের প্রবলেম আছে তাদের খারাপ হওয়ার বা ডেলিভারির সময় তাদের হার্ট ফেল করার চান্স বাড়ে, এইগুলো কিন্তু অলরেডি রিস্ক ছিল। এই রিস্ক ফ্যাক্টরগুলো থাকার জন্য এই প্রেগনেন্ট মহিলাগুলো কিন্তু কোভিড যদি এফেক্টেড হয় তাহলে তাদের ফ্যাটালিটি বা মরার চান্স বাড়ছে। কিন্তু আদারওয়াইজ যারা নর্মাল রিপ্রোডাক্টিভ এজ, হেলদি, ইউজুয়ালি দেয়ার 20s দেয়ার 30s, এই সময়টাই তো লোকে প্রেগনেন্ট হয়। এই সময় ফিমেল তারা যদি এফেক্টেডও হয় বেশিরভাগই অ্যাসিম্পটোম্যাটিক হবে বা সিমটোম্যাটিক হলেও খুব সামান্য ফ্লুয়ের মতো সিমটম হবে এবং তারা ইউজুয়ালি ভালোই হয়ে যাবে। প্রসূতিরা তো যে কোনো সময় একটা আপৎকালীন পরিস্থিতিতে পড়তে পারেন এবং এখন অনেক ক্ষেত্রেই বেসরকারি ক্লিনিক বন্ধ দেখা যাচ্ছে, সেক্ষেত্রে তারা কি করবেন? আইসোলেশনের ক্ষমতাটা তাদের কম আছে, কারণ তাদের হয়তো অতগুলো ওয়ার্ড নেই, ওইভাবে পেশেন্টকে আইসোলেট করতে পারছে না। যে কোনো এখন যেটা স্ট্যান্ডার্ড রুল সবাই ফলো করছে যে কোনো পেশেন্ট যখন আসছে সেই পেশেন্টের একটা কোভিডের টেস্ট করা হচ্ছে। যাদের কোভিড নেগেটিভ আসছে তারা কিন্তু যেখানে শিডিউল ডেলিভারি হওয়ার সেখানেই করছে। তো এইভাবেই সমস্ত বেসরকারি হাসপাতালগুলো চালু রেখেছে। কিন্তু যেটা একটা অসুবিধা হচ্ছে, আগের মতো তো স্টাফ নাম্বার নেই, ওটিতে অত নাম্বার অফ স্টাফ নেই। তো একসাথে যে আমরা যখন 5টা ওটি চলছে সেই স্টেজটা এখন নেই। মানে এখন ওই ম্যাক্সিমাম একটাই ওটি চলছে, ওইটা শেষ হলে তারপরে ওই স্টাফরাই আবার আরেকটা ওটি নেবে, তখন আরেকটা ওটিকে ওয়েট করতে হবে, এরকম। কারণ নাম্বার অফ স্টাফ যেহেতু একসাথে সবাই যাতে এক্সপোজ না হয় সেই জন্য কিছু কিছু করে খুব অল্প অল্প সংখ্যক স্টাফ এক এক দিনে করে কাজ করছে। অপারেশন করতে গিয়ে অনেকে সংক্রমিত হয়ে পড়ছেন এরকম শোনা যাচ্ছে, আপনার অভিজ্ঞতা কি বলে? আমার অভিজ্ঞতা আমি বলবো যে যেখানে বড় হাসপাতাল সেখানে বিভিন্ন ধরনের পেশেন্ট আসছে, সেইখানে তো অফকোর্স কোন পেশেন্টের যতক্ষণ না তাদের চেক হচ্ছে কোন পেশেন্টের অলরেডি পজিটিভ আছে আর কার পজিটিভ নেই সেইটা যতক্ষণ না জাজ হচ্ছে ততক্ষণ, এই জন্যই তো আইসোলেশন ইউনিটটা দরকার। তো যারাই বাইরে থেকে যখন নতুন পেশেন্ট অ্যাডমিট হচ্ছে, সেটা ইমার্জেন্সি হোক বা ইলেকটিভ হোক, তো তাদের প্রথমে সব হাসপাতাল কি করছে, চেষ্টা করছে আইসোলেট করে রাখার, যাতে কিনা অন্য পেশেন্টদের বাঁচানো যায়। এটা তো শুধু স্টাফ ব্যাপার না, একটা ওয়ার্ডে যদি পরপর পেশেন্ট থাকে এবং তাদের টেস্ট না হয়ে থাকে তাহলে সংক্রমিত হওয়ার চান্সটা বেড়ে যাবে, যেমন লোকে আশঙ্কা করছে। সেই জন্য সব হাসপাতালই চেষ্টা করছে যে চেক করে তবেই পেশেন্টটাকে নর্মাল ওয়ার্ডে অন্য পেশেন্টরা যেখানে একসাথে আছে
সেইখানে রাখতে, কারণ সবাই তো কেবিন অ্যাফোর্ড করতে পারবে না। অনেক হাসপাতাল আছে তারা শুধু ওই রকম আইসোলেশন করবে বা সেপারেট করে রাখবে বলে কেবিন বা 4 বেডকে চালু রেখেছে, সেখানে বেড টু বেডের ডিস্টেন্স অনেক বেশি। তো এইভাবে হাসপাতালগুলো ম্যানেজ করার চেষ্টা করছে। মানে অহেতুক আশঙ্কা করবেন না। একটা যেটা আমার সবাইকার কাছে বলার আছে যে এইটা ভাববেন না ইট ইজ আ টেম্পোরারি থিং, ও আচ্ছা 2 মাস ওয়েট করি তাহলে তো চলে যাবে। এটা কিন্তু যাবে না। আমাদের সাথে চিকেন পক্স, ইনফ্লুয়েঞ্জা, ডেঙ্গু যেরকম ভাবে রয়ে গেছে, প্রত্যেকটা ভাইরাল ডিজিজ যেরকম ভাবে রয়ে গেছে, এই অসুখটাও সেইভাবে থেকে যাবে। তো এর থেকে কোনো ইমিডিয়েট আশু কোনো মুক্তি নেই। অতএব যার অপারেশন করতে হবে আমাদের কিন্তু একসময় করতেই হবে। আমি কতদিন বসে থাকতে পারবে? 1 মাস 2 মাসে তো জিনিসটা ছেড়ে যাবে না। এখন বছরের পর বছর যদি জিনিসটাকে আটকে রাখেন তাহলে তো সেখান থেকেও কমপ্লিকেশন হবে। দীর্ঘদিন লকডাউন চলছে, এবার আস্তে আস্তে স্বাভাবিকতার দিকে যাওয়া হবে বলে শোনা যাচ্ছে। সেক্ষেত্রে প্রসূতি যারা, তারা কাজের ক্ষেত্রে যখন যাবেন বাড়তি কি সতর্কতা নেবেন? প্রসূতি যারা নিজেরা ওয়ার্কিং লেডি, তাদের জন্য অফকোর্স তাদের বাড়তি সতর্কতা নিতে হবে, কারণ তারা সোশ্যাল ডিস্টেন্সিং তাদের মানতে হবে, মুখে মাস্ক পরতে হবে, হাত ধোয়া, গ্লাভস পরা, যা বলা হয়েছে নির্দেশিকা সব তাদের বেশি করে ফলো করতে হবে। কিন্তু এই সোশ্যাল ডিস্টেন্সিং এর প্রশ্ন যখন তারা পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করবেন, অফিসে মানলাম হয়তো অফিসে সোশ্যাল ডিস্টেন্সিং হয়তো মেনটেন করা যাবে, হয়তো নিশ্চয়ই কিউবিকলস গুলোর মধ্যে দূরত্ব বাড়ানো যাবে, বা আমি জানি না হয়তো কম সংখ্যককে একদিনে ডাকা হবে, বা কেউ ওয়ার্ক ফ্রম হোম করতে পারছেন। কিন্তু যাদের বেরোতে হচ্ছে তাদের কিন্তু পাবলিক ট্রান্সপোর্টে কিন্তু সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা সত্যি ভীষণ চাপের। সেটা কি করে করবেন তাদের কিন্তু সেটাকে মাথায় রেখে করতে হবে আর কি, পাবলিক ট্রান্সপোর্ট যখন ইউজ করবেন। আদারওয়াইজ যারা যেখানে কাজে যাচ্ছেন, যারা যেমন হাসপাতালে কাজ করেন, হাসপাতালে অনেক ডাক্তার আছে, নার্স আছে, স্বাস্থ্যকর্মী আছে যারা নিজেরা প্রেগন্যান্ট, তো তাদের তো সবসময় সম্ভাবনা আছে যে অন্য যারা ইনফেক্টেড তাদের থেকে ওই ইনফেকশনটা পিক আপ করা। তো তাদের ক্ষেত্রে ওই একই যা যা নীতি ফলো করতে বলা হয়েছে, যেমন একটা ডিস্টেন্স মেনটেন করে পেশেন্ট দেখতে বলা হচ্ছে, হ্যান্ডেল যারা করছে তাদের সেইভাবে দূরত্ব রেখে দেখতে বলা হচ্ছে, এবং তাদের পিপিই পড়তে বলা হচ্ছে। তো এদের ক্ষেত্রে আরো বেশি অ্যাপ্লিকেবল, তারা কখনো কোনো চান্স যেন না নেন এই ব্যাপারে। দীর্ঘ লকডাউনে আমাদের স্বাস্থ্য ক্ষেত্রকে কি আরেকটু তৈরি করা গেছে এই সংক্রমণের মোকাবিলায়? আপনার কি মনে হয়? এটা বলা খুব মুশকিল। লকডাউনের আসল উদ্দেশ্য কিন্তু এটাই যে উই ওয়ার নট প্রিপেয়ার্ড। হঠাৎ করে একটা ইমার্জেন্সি আমাদের ঘাড়ে এসে পড়েছে, সারা পৃথিবীর ঘাড়ে এসে পড়েছে। এই লকডাউনটা আমাদের এটাই সময় দিচ্ছিল যে তোমরা তৈরি হও। এবার তো আমাদের জীবনযাত্রাই চেঞ্জ করে ফেলতে হচ্ছে, কিন্তু এই যে তৈরি হওয়ার ব্যাপারটা, সেইটা আমাদের হাসপাতালগুলো কতটা তৈরি হতে পেরেছে। মেনলি আমরা এই প্রাইভেট সেটআপের কথা বলছি না, সেখানে তারা নিশ্চয়ই তৈরি হচ্ছে, সেখানে একটা ব্যবসায়িক সম্পর্ক আছে, তাদের করতেই হবে। কিন্তু গভর্নমেন্ট হাসপাতাল, যার উপর মেনলি আমাদের স্বাস্থ্যক্ষেত্রের মানে আমাদের সাধারণ মানুষ যার উপর ডিপেন্ড করছে, সেইটা কতটা তৈরি হতে পেরেছে সেটা নিয়ে বিভিন্ন রকম কনফ্লিক্টিং রিপোর্ট আমি খবরেই দেখছি। এটা ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স বলতে পারছি না, কিন্তু খবরে যতটুকু দেখছি অনেক জায়গাতেই অনেক বিপত্তি হচ্ছে। গভর্নমেন্ট হাসপাতালে অনেক প্ল্যান করেছে, সব ডাক্তার সমস্ত না সবাইকে একসাথে এক্সপোজ যাতে না হয় সেই জন্য আগের মতো ডিউটি শিডিউল ভাগ করে দেওয়া হচ্ছে, রস্টার ভাগ করে দেওয়া হচ্ছে, যাতে কিনা একটা গ্রুপ এফেক্টেড হলে তাদের কোয়ারেন্টাইনে পাঠালে আরেকটা গ্রুপ রেডি থাকে করার জন্য। এইগুলো তো প্রিপেয়ার্ডনেস, এগুলো করতে হবে। বাট যেটা মুশকিল আছে গভর্নমেন্টের সেটআপে, যে এত পরিমাণ চাপ থাকে, তো সেইখানে বেড সংখ্যা এমনিতেই অপ্রতুল ছিল, যেখানে অলরেডি ফ্লোরে পেশেন্ট অ্যাডমিট হতো। তো এই ওয়ার্ডগুলোকে যদি হঠাৎ আমরা বলি যে এদের মধ্যে বেডের দূরত্ব বাড়াতে হবে, তো ওয়ার্ডে তো বেডের সংখ্যা আরো কমবে, কিন্তু সেটা কে কি করে হ্যান্ডেল করবে? এখানে নতুন বললেই তো, আজকে বললেই তো কালকে এই জিনিসটা তৈরি হয় না। একটা স্ট্রাকচার তৈরি করতে, সেটা সবকিছু চালু করতে সময় লাগে, সেই ডিফিকাল্টিটা থাকবে এবং সেইখানেই ম্যানেজমেন্টে একটা প্রবলেম হবে। যেই কারণে দেখা যাচ্ছে যে অন্য ক্রনিক রুগী, যারা কিডনির রুগী, যারা ক্যান্সারের রুগী, তারা নেগলেক্টেড হচ্ছে, তারা ট্রিটমেন্ট পাচ্ছে না, কারণ তাদের ওই বেডগুলো চলে যাচ্ছে অন্যভাবে। এইভাবে ডিস্টেন্স করতে তাহলে অন্য পেশেন্ট, কোভিডের পেশেন্ট নিতে তাদের বেডগুলো বেরিয়ে যাচ্ছে, ন্যাচারালি তাদের অ্যাডমিশন গুলো সব ডিলেড হয়ে যাচ্ছে। এইটা তো খুব মুশকিল আর কি। ডক্টর ব্যানার্জি, সমস্যা থাকবে এবং সমস্যাকে জয় করেই আমাদের এগোতে হবে। নিশ্চয়ই। আপনাকে অনেক ধন্যবাদ করোনা ক্লিনিকে কথা বলার জন্য। শুনলেন আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান করোনা ক্লিনিক। আজকের অতিথি ছিলেন ধাত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর সুপর্ণা ব্যানার্জি। সাক্ষাৎকারটি নিলেন অগ্নিবীণ চট্টোপাধ্যায়। অনুষ্ঠানটি শুনতে লগ অন করুন আমাদের ফেসবুক পেজ আকাশবাণী সংবাদ কলকাতায়।